হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি পর্যায় সারণী চ্যাপ্টারের সেকেন্ড পার্ট আলোচনা করার জন্য। এর আগের লেকচারটাতে তোমরা দেখেছো যে পর্যায় সারণীর সূত্রপাতটা কিভাবে হয়েছিল এবং বিভিন্ন বিজ্ঞানীগণ একের পর এক ধাপে ধাপে কিভাবে পর্যায় সারণীটাকে উন্নত করে আনছেন। প্রথমে কি করলেন, ডোবেলিনার তার ত্রয় সূত্র দিলেন। সেটা কিছু কারণে সেটা কিছু ত্রুটি বলতে পারো বা কিছু অসম্পূর্ণতা বলতে পারো, তার কারণে সেটাকে বাদ দেওয়া হলো। তারপর বিখ্যাত বিজ্ঞানী নিউল্যান্ড তার বিখ্যাত অষ্টক সূত্র দিলেন, সেটাও কিছু মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হলো এবং কিছু মৌলের ক্ষেত্রে হলো না, ফলে সেটাকেও কি হলো, বাদ দেওয়া হলো। এরপরে পর্যায় সারণীর ইতিহাসে সবচাইতে যে গুরুত্বপূর্ণ সূত্রটি দিয়েছিলেন ইতিহাসে, এরপরে কিন্তু ডেভেলপ করবে আরো, সেই সূত্রটি হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিভ 1869 সালে রাশিয়ার বিখ্যাত বিজ্ঞানী ডিমিট্রি মেন্ডেলিভ তার বিখ্যাত পর্যায় সূত্রটা দিয়েছেন। তো আজকের এই লেকচারে আমরা মেন্ডেলিভের পর্যায় সূত্র এবং মেন্ডেলিভের পর্যায় সারণী নিয়েই আলোচনা করব। তো চলো শুরু করি। মেন্ডেলিভের পর্যায় সূত্র, এইটা যে একটা চার্ট দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের পর্যায় সারণী। এই পর্যায় সারণীটি একদিনে রাতারাতি কিন্তু তৈরি হয়ে যায়নি, এর পেছনের ইতিহাস খুব দীর্ঘ। ওই তো দেখলে, ডোবেরিনার দিলেন 1817 সালে, নিউল্যান্ড দিলেন 1864 সালে, তারপরে মেন্ডেলিভ দিচ্ছেন 1869 সালে। এখানেই কিন্তু পর্যায় সূত্র একেবারে পুরোপুরি সম্পূর্ণ হয়ে যায়নি, এরপরেও আসছেন বিজ্ঞানী মোজলে, সেটা আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। তো এই যে পর্যায় সারণীটা তোমরা দেখছো, এটা কিন্তু রাতারাতি নয়, প্রায় 100 বছরের ইতিহাস, 100 বছরের গবেষণার ফলে এই পর্যায় সারণীটি তৈরি হয়েছে। তো এই পর্যায় সারণীর প্রত্যেকটি খুঁটিনাটি জিনিস আমি চার্টের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তার আগে মেন্ডেলিভের পর্যায় সারণী কি, মেন্ডেলিভের পর্যায় সূত্র কি, সেটা নিয়ে আলোচনা করছি। তো এটা আমি আপাতত খুলে দিলাম। তো আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র। মেন্ডেলিভের পর্যায় সূত্র কত সালে দিলেন? 1869 সালে। ঠিক আছে, মেন্ডেলিভ হলেন, এইটুকু, মেন্ডেলিভ রাশিয়া বিজ্ঞানী ছিলেন, রুশো বিজ্ঞানী বা রাশিয়ান বিজ্ঞানী ছিলেন। তারপরে যে জিনিসটা, যে মেন্ডেলিভ তার যে পর্যায় সূত্রটা দিলেন, সেই পর্যায় সূত্রটা কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল? তোমরা দেখেছো ডোবেরিনারের ত্রয়ী সূত্র, সেটা পারমাণবিক গুরুত্বের উপর প্রতিষ্ঠিত। তারপরে নিউল্যান্ডের বিখ্যাত অষ্টক সূত্র, সেটাও পারমাণবিক গুরুত্বের উপরেই প্রতিষ্ঠিত। এরপরে বিজ্ঞানী মেন্ডেলিভ যে সূত্রটা দিচ্ছেন, তা সেটাও কিন্তু মৌলের পারমাণবিক গুরুত্বের উপরেই নির্ভরশীল। মানে পারমাণবিক গুরুত্বের উপর মৌলের বিভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে, সেটা কিন্তু মেন্ডেলিভ বলেছিলেন। তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি, মেন্ডেলিভের পর্যায় সূত্রটি পারমাণবিক গুরুত্বের উপর প্রতিষ্ঠিত। ঠিক আছে, যে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে? তাহলে মৌলের পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি প্রতিষ্ঠিত। এখানে কিছু কিছু বই দেখবে
পারমাণবিক ভর বলে লেখা আছে। ঠিক আছে, যে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি পারমাণবিক ভরের উপর প্রতিষ্ঠিত। পারমাণবিক গুরুত্ব এবং পারমাণবিক ভর যেটা বলবে সেটাই ঠিক। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এবার আমরা বিবৃতি, পর্যায় সূত্রের, মেন্ডেলিভের পর্যায় সূত্রের বিবৃতিটা কি সেটা আমরা জানবো। দেখো, বিজ্ঞানী মেন্ডেলিভ যে জিনিসটা দেখলেন, তিনি দীর্ঘদিন ধরে গবেষণা করার পর একটা জিনিস তিনি পরিষ্কারভাবে দেখতে পেলেন, সেটা হচ্ছে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি। যে কোনো মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি মৌলের পারমাণবিক গুরুত্বের উপর নির্ভর করছে। তিনি এইটা একেবারে ফাইনাল সিদ্ধান্তে উপনীত হলেন যে যে কোনো মৌলের বিভিন্ন ভৌত বা রাসায়নিক ধর্মগুলো কি হচ্ছে, পারমাণবিক গুরুত্ব যেমন যেমন পরিবর্তিত হচ্ছে, মানে পারমাণবিক গুরুত্ব পরিবর্তনের সাথে সাথে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি পরিবর্তন হচ্ছে। বোঝা গেল? তাহলে মৌলের ভৌত বা রাসায়নিক ধর্মগুলি কিসের উপরে নির্ভরশীল, সেটা মেন্ডেলিভ বললেন যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি মৌলটির পারমাণবিক গুরুত্বের উপরে নির্ভর করে। কিভাবে নির্ভর করে? যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পর্যায়ক্রমে কেমন? যে ধরো কয়েকটা মৌল নিয়েছো তুমি, এ মৌল, বি মৌল, সি মৌল, ডি মৌল, এইরকম। এই মৌলগুলোর পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে তাদের বিভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো কি হচ্ছে, পর্যায়ক্রমে পরিবর্তন হচ্ছে। একটা নির্দিষ্ট পরিবর্তনের পরে, মানে পারমাণবিক গুরুত্বের একটা নির্দিষ্ট গ্যাপে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলো পরিবর্তন হচ্ছে। এইভাবে যে এ মৌল থেকে বি মৌলের পারমাণবিক গুরুত্ব ধরো কিছুটা বেশি, তাহলে এ মৌল থেকে বি মৌলে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তিত হচ্ছে, নিয়ম মেনে। ঠিক আছে, তাহলে বিবৃতিটা কি দেখো, এক লাইনে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পর্যায়ক্রমে মানে বাড়তে অসীম পর্যন্ত চলে যায় না, বাড়তে একটা জায়গাতে গেল, আবার ঘুরে এসে আবার পর্যায়ক্রমে, পিরিয়ডিক ফাংশন বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে কি বলবো, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এইটা হলো মেন্ডেলিভের পর্যায় সূত্র, এবং এই পর্যায় সূত্রটা মাধ্যমিকে 100% আসার কোশ্চেন। মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লিখো, তাহলে কি লিখবে, যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলো তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এই যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব, তাহলে এইখানে দুটো শব্দ গুরুত্বপূর্ণ, এক হচ্ছে পারমাণবিক গুরুত্ব, আর একটা হচ্ছে ভৌত ও রাসায়নিক ধর্মগুলি। কি করছে, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলো তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তিনটে জায়গা শুধু আন্ডারলাইন করো, বোঝা গেল? এই পর্যায় সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পর্যায় সূত্রের পরেও কিন্তু আরেকটা পর্যায় সূত্র আসে, মানে এইখানেই শেষ নয়। ঠিক আছে, এরপরে আধুনিক পর্যায় সূত্র পরে আসবে। তো
এরপরে দেখো তাহলে কি হয়ে গেল, এইখান থেকেই পর্যায় সারণীর ইতিহাসে একটা বিপ্লব ঘটলো, যে হ্যাঁ বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলো কি হচ্ছে, পারমাণবিক গুরুত্বের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। এই জিনিসটা কিন্তু আগে জানা ছিল না, যে মৌলের ধর্মগুলো কিসের উপরে নির্ভর করে, কেন বিভিন্ন মৌলের ধর্ম আলাদা হয়, এটা কিন্তু এর আগে পর্যন্ত জানা ছিল না। মেন্ডেলিভি সর্বপ্রথম বললেন যে বিভিন্ন মৌলের ভৌত বা রাসায়নিক ধর্মগুলো মৌলের পারমাণবিক গুরুত্বের উপরে নির্ভর করে। পারমাণবিক গুরুত্ব যদি পরিবর্তন হয় তাহলে মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্মগুলোও পৃথক হবে, আলাদা হবে। হলো, তাহলে এই গেল আমাদের মেন্ডেলিভের পর্যায় সূত্রের বিবৃতি। হলো, এরপরে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে যে বিভিন্ন দেখো মৌলগুলোকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজায়, কিভাবে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব, মানে কয়েকটা মৌল নিলাম, যে মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালাম, তাহলে দেখা যাবে যে মৌলগুলির রাসায়নিক এবং ভৌত ধর্মগুলির একটা পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটছে। দেখো কি বলতে চাইছি, ধরো এ বি সি ডি এই মৌলগুলো যে কোনো আমি নিয়েছি, এই মৌলগুলো যদি পারমাণবিক গুরুত্ব মানে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজায়, তাহলে মৌলগুলির ধর্মের একটা পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে। মানে এর রাসায়নিক ধর্ম এর 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 ধরো তারপরে ই আছে, এরকম করে একটা জায়গায় যাওয়ার পরে তারপরে আরো যদি পারমাণবিক গুরুত্ব বাড়ে, দেখা যাবে যে তার আবার এর সাথে ধর্মের সাদৃশ্য রয়েছে, মানে একটা নির্দিষ্ট পর্যন্ত ভৌত রাসায়নিক ধর্মগুলো পরিবর্তন হলো, তারপরে আবার যদি পারমাণবিক গুরুত্ব বাড়ে তাহলে দেখা যাবে এ মৌলটার সাথে আরেকটা মৌলের রাসায়নিক ধর্মে, ধরো আমি এটার নাম দিলাম এফ, ঠিক আছে। একটু পরে আমি যখন পর্যায় সারণীর চার্টটা টাঙাবো তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পর্যায়বৃত্তি বা পিরিয়ডিসিটি, এখানে আমরা এটা মুছে দিচ্ছি উপর দিকটা, পর্যায় বৃত্তি, এটা পিরিয়ডিসিটি, পিরিয়ডিসিটি পর্যায়বৃত্তি বা পিরিয়ডিসিটিটা কি, মাধ্যমিকে 1 নম্বরে কোশ্চেন পড়ে যে পর্যায়বৃত্তি বলতে কি বোঝো। তো মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো হলে তাদের ধর্মের যে পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে তাকেই বলা হয় পর্যায়বৃত্তি। মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে তাদের ধর্মের যে পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে তাকে বলা হয় পিরিয়ডিসিটি। তাহলে ক্রমবর্ধমান ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে মৌলগুলির যে পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে তাকে পর্যায়বৃত্তি বা পিরিয়ডিসিটি বলে। দেখো কি লিখেছি, দেখো ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে মৌলগুলির যে পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে তাকে পর্যায়বৃত্তি বলে। এবার দেখো আমি যদি চার্টটা তোমাদেরকে দেখাই, এই হচ্ছে পর্যায় সারণীর চার্টটা, খেয়াল করো মৌলগুলোকে আমি যে কোনো একটা জিনিস দেখাচ্ছি, এখন আমি বলিনি যে এটা কোনটা কি, তবুও বলছি। এই পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, এইভাবে মৌলগুলো কি আছে, এই দিক থেকে এই দিকে গেলে পারমাণবিক গুরুত্ব বাড়তে বাড়তে যাচ্ছে। এখন পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম এইভাবে বাড়তে 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 পারমাণবিক গুরুত্ব বেড়েই যাচ্ছে।
ক্রিপ্টন আসলো, এরপরে পারমাণবিক গুরুত্ব আরো বাড়লো, দিয়ে রুবিডিয়াম আসলো। দেখা যাচ্ছে যে এদের রাসায়নিক বা ভৌত ধর্মগুলো বাড়তে বাড়তে মানে পরিবর্তন হতে 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 গেল। পারমাণবিক গুরুত্ব আরো বেড়ে যখন রুবিডিয়ামের পারমাণবিক গুরুত্ব আসলো, তখন দেখা যাচ্ছে যে পটাশিয়াম এবং রুবিডিয়ামের ভৌত রাসায়নিক ধর্মে সাদৃশ্য রয়েছে। মানে কি হলো দেখো, যে ভৌত রাসায়নিক ধর্মগুলো পরিবর্তন হতেই থাকলো না, একটা সময় কি হলো, একই জিনিস আবার রিপিট হলো। মানে পটাশিয়ামের যে রাসায়নিক বা ভৌত ধর্ম ছিল, সেই ধর্মগুলোই রুবিডিয়ামের আবার রিপিট হলো। তাহলে এই যে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্মগুলো কি হচ্ছে, একটা পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি মানে কি, রিপিটেশন। এই যে রিপিট হলো, যে সোডিয়াম থেকে বাড়তে বাড়তে গেলে পটাশিয়ামে আবার দেখা যাচ্ছে সেই ধর্মটাই রিপিট হলো, আবার পটাশিয়াম থেকে বাড়তে 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 গিয়ে রুবিডিয়ামে গেলে দেখা যাচ্ছে সেই ধর্মটাই আবার রিপিট হলো, আবার রুবিডিয়াম থেকে বাড়তে 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 গিয়ে যখন তুমি সিজিয়ামে আসলে দেখা যাচ্ছে ওই ধর্মগুলোই আবার। এই যে রিপিটেশন বা পুনরাবৃত্তি, এটাকে বলা হয় পর্যায়বৃত্তি। তাহলে এখানে কি, ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে মৌলগুলির যে পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে, মৌলগুলির ধর্মের, এখানে ধর্মের যে পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে তাকেই পর্যায়বৃত্তি বা পিরিওডিসিটি বলা হয়। রেকর্ড। তাহলে বোঝা গেল মেন্ডেলিভের পর্যায় সূত্র কি, তারপরে হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্রটা কিসের উপর প্রতিষ্ঠিত, তারপরে পর্যায়বৃত্তি বা পিরিওডিসিটি কি সেটাও আমরা জানলাম। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ ইতিহাস বলতে পারো, যে বিজ্ঞানী মেন্ডেলিভ যে বিষয় নিয়ে গবেষণা করছেন, রাশিয়ার বিজ্ঞানী, সেই সময়েই একই বিষয় নিয়ে গবেষণা করছেন আরেকজন বিজ্ঞানী, বিখ্যাত বিজ্ঞানী, তিনি জার্মানির, তার নাম হলো লোথার মেয়ার। উনি জানেন না যে মেন্ডেলিভও একই কাজ করছেন, বা মেন্ডেলিভও জানেন না যে লোথার মেয়ার যিনি জার্মানির বিজ্ঞানী সেই একই বিষয় নিয়ে গবেষণা করছেন, কেউ জানেন না, দুজন দুজনকে কেউ চেনেন না, একই বিষয় নিয়ে দুজনে গবেষণা করছেন। মেন্ডেলিভ যে সিদ্ধান্তে আসলেন গবেষণা করে, যে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পারমাণবিক গুরুত্বের উপরে নির্ভর করে, মেন্ডেলিভ এই সিদ্ধান্তে আসলেন। ঠিক একই সময়ে বিজ্ঞানী লোথার মেয়ারও একই সিদ্ধান্তে এসেছিলেন, যে বিভিন্ন মৌলের ভৌত ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্বের উপরেই নির্ভর করে। কিন্তু পর্যায় সারণীর ইতিহাসে মেন্ডেলিভের নামটাই কিন্তু বেশি শোনা যায়, লোথার মেয়ারের নামটা কিন্তু খুব বেশি উচ্চারিত হয় না। এর কারণ হচ্ছে যে দুজনেই গবেষণা করে একই সিদ্ধান্তেই উপনীত হয়েছিলেন ঠিকই, কিন্তু বিজ্ঞানী মেন্ডেলিভ তার গবেষণাপত্র কিছুটা আগে প্রকাশ করে দিয়েছিলেন, পাবলিশ করে দিয়েছিলেন। এই জন্যই দুজনেই একই আবিষ্কার করলেও যেহেতু মেন্ডেলিভ আগে প্রকাশ করে দিয়েছেন কিছুটা সময় আগে, সেই জন্য পর্যায় সারণীর ইতিহাসে মেন্ডেলিভের নামটাই কিন্তু বেশি উচ্চারিত হয়। কিন্তু দুজনেরই ভূমিকা সমান, দুজনেরই গুরুত্ব সমান, কারণ হয়েছে যে দুজনেই একই সিদ্ধান্তেই উপনীত হয়েছিলেন এবং দুজনের ফলাফলও একই ছিল, যে দুজনেই বললেন যে মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলো মৌলের পারমাণবিক গুরুত্বের উপরেই নির্ভর করে। ঠিক আছে, তাহলে লোথার মেয়ারের সূত্র, লোথার মেয়ারের লোথার লোথার মেয়ারের সূত্র। তাহলে একটু আগে বলবো
যে বিজ্ঞানী মেন্ডেলিভের একই সময়ে জার্মান বিজ্ঞানী লোথার মেয়ার একই বিষয়ে গবেষণা করে একই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, কিন্তু একই সময়ে দুজনেরই গবেষণার সিদ্ধান্ত একই হলেও বিজ্ঞানী মেন্ডেলিভ তার গবেষণাপত্র কিছুটা আগে প্রকাশ করেছিলেন, সেই জন্য পর্যায় সারণীর ইতিহাসে মেন্ডেলিভের নামটি বেশি পরিচিত। দেখো কি লিখলাম, যে বিজ্ঞানী মেন্ডেলিভের একই সময়ে জার্মান বিজ্ঞানী লোথার মেয়ার, কেউ কাউকে চেনেন না, বিজ্ঞানী মেন্ডেলিভ হচ্ছেন রাশিয়ার বিজ্ঞানী আর লোথার মেয়ার হচ্ছেন জার্মানির বিজ্ঞানী। তখন তো এত ফোন বা ইন্টারনেট কোনো কিছু ছিল না যে একে অপরকে চিনবেন, জানবেন, যোগাযোগ রাখবেন, এরকম কিছুই ছিল না। একই বিষয়ে গবেষণা করে একই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। একই সময় দুজনের গবেষণার সিদ্ধান্ত একই হলেও বিজ্ঞানী মেন্ডেলিভ তার গবেষণাপত্র কিছুটা আগে প্রকাশ করেছিলেন, সেই জন্য পর্যায় সারণীর ইতিহাসে মেন্ডেলিভের নামটি কিন্তু বেশি পরিচিত। ঠিক আছে, তো লোথার মেয়ারের সূত্রটা কি? লোথার মেয়ার বলেছিলেন যে বিভিন্ন মৌলের ভৌত ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। আর মেন্ডেলিভ কি বলেছিলেন? এটাই বলেছিলেন, তিনি বলেছিলেন ভৌত ও রাসায়নিক ধর্মগুলো। মেন্ডেলিভ বলেছিলেন বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলো তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তাহলে লোথার মেয়ারের সূত্রটা, বিবৃতি, লোথার মেয়ারের সূত্রের বিবৃতি। দেখো এই জিনিসটা আমি কেন বললাম, যে আমাদের অল্পতে যে কোনো কমেন্ট করা অভ্যাস, যে দুজনেই একই জিনিস নিয়ে গবেষণা করলেন, একই সিদ্ধান্ত আসলেন, তাহলে মেন্ডেলিভের নাম কেন দিল? তাহলে কি সেখানে কোনো রাজনীতি ছিল, কোনো পলিটিক্স ছিল? না, কিছুই ছিল না। যেহেতু মেন্ডেলিভ কিছুটা সময় আগে প্রকাশ করেছিলেন, সেই জন্য মেন্ডেলিভের নামটাই বেশি পরিচিত। ঠিক আছে, তাহলে লোথার মেয়ারের সূত্রের বিবৃতি, তিনি কি বললেন? বিভিন্ন মৌলের ভৌত ধর্মগুলি, দেখো ওইখানে মেন্ডেলিভ বলেছিলেন ভৌত ও রাসায়নিক ধর্মগুলি, ওই জন্য আমি এটাকে আন্ডারলাইন করলাম। বিভিন্ন মৌলের ভৌত ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।
এইটা হলো বিজ্ঞানী লোথার মেয়ারের সূত্রটা। একই জিনিস, যে কিসের উপরে নির্ভর করে। উনিও বলেছিলেন পারমাণবিক গুরুত্বের উপরে, ইনিও বলেছেন যে পারমাণবিক গুরুত্বের উপরে। তো মাধ্যমিকে এটাও পড়তে পারে যে লোথার মেয়ারের সূত্রটি লিখো। তাহলে বিভিন্ন মৌলের ভৌত ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব এই জিনিসটার উপরে নির্ভর করে। তাহলে বিভিন্ন মৌলের ভৌত ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পারমাণবিক গুরুত্ব যেমন যেমন পরিবর্তন হচ্ছে, মৌলের ভৌত ধর্মগুলো সেই রকম আলাদা হচ্ছে। এটাই হচ্ছে লোথার মেয়ারের সূত্র। বোঝা গেল? এরপরে আমরা জানবো, এই যে চারটা টাঙিয়েছিলাম এটাকে পর্যায় সারণী বলা হয়। তাহলে জানবো পর্যায় সারণী কি, পর্যায় সারণীর গ্রুপ কি, পর্যায় সারণীর পর্যায় কি, এই জিনিসগুলো এবার আমরা জানবো। যে পর্যায় সারণীর কি কি আছে, চোখ কান নাক গলা কি কি আছে সব জানবো এবার পর্যায় সারণী। তাহলে সূত্র আমাদের হয়ে গেল, যে মেন্ডেলিভের পর্যায় সূত্র, লোথার মেয়ারের পর্যায় সূত্র, সবকিছু আমরা জেনে গেছি। এবার এই যে সূত্র বিজ্ঞানী মেন্ডেলিভ যে সূত্র দিলেন, এই সূত্রের উপর ভিত্তি করে মৌলগুলোকে কিছুটা অনুভূমিক সারি কিছুটা উলম্ব সারিতে সাজিয়ে একটা শ্রেণীবদ্ধ তালিকা প্রস্তুত করা হলো। এটাকে বলা হয় পর্যায় সারণী। তো চলো দেখি পর্যায় সারণী কি, মুছে দিই। পর্যায় সারণী বাস, এবার হচ্ছে পর্যায় সারণী, খুব ইম্পর্টেন্ট মেন জায়গাতে এবার এলাম। এবার দেখো, এতক্ষণ পর্যন্ত ইতিহাস ছিল পর্যায় সারণীর, এবার ফাইনাল সূত্র পেয়ে গেছি। এই সূত্রের উপরে ভিত্তি করে মৌলগুলোর ধর্মগুলোকে আমরা পড়াশোনা করব। ঠিক আছে? তাহলে পর্যায় সারণী দেখো, চ্যাপ্টারটার নামও পর্যায় সারণী, এবং পর্যায় সারণী কি সেটা আমি এতক্ষণে আসলাম, তার আগে পর্যন্ত পর্যায় সারণীর ইতিহাস চলছে। তাহলে পর্যায় সূত্র আমরা পেলাম, কে দিলেন পর্যায় সূত্র? বিজ্ঞানী মেন্ডেলিভ দিলেন। কিসের উপর ভিত্তি করে দিলেন? পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে। তিনি বললেন মৌলগুলো ধর্ম পারমাণবিক গুরুত্বের উপরে নির্ভর করে বললেন। এই কথাটার উপর ভিত্তি করে একটা শ্রেণীবদ্ধ তালিকা প্রস্তুত করা হলো সব মৌলগুলোকে। সেই সময় পর্যন্ত প্রায় 63 খানা মৌল আবিষ্কৃত হয়েছিল। কটা? 63, 63 খানা মৌল তখন পর্যন্ত খুঁজে পাওয়া গিয়েছিল। এখন 118 হয়ে গেছে সেই মৌল সংখ্যাটা। তো তখন বিজ্ঞানী মেন্ডেলিভ কি করলেন? মেন্ডেলিভ তার পর্যায় সূত্র অনুসারে, তার পর্যায় সূত্র কি? পারমাণবিক গুরুত্ব। তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্র অনুসারে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলিকে কিছু অনুভূমিক সারি আন্ডারলাইন করো, অনুভূমিক সারি এবং কিছু উলম্ব সারিতে, উলম্ব সারি আন্ডারলাইন, উলম্ব সারিতে সাজিয়ে যে শ্রেণীবদ্ধ তালিকা প্রস্তুত করা হয়, তাকে পর্যায় সারণী বলা হয়। খুব ইন্টারেস্টিং, এখান থেকেই তো ইন্টারেস্টিং শুরু হবে। পর্যায় সারণী বলে, দেখো কি লিখেছি, দেখো মেন্ডেলিভের পর্যায় সূত্র অনুসারে
ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলিকে কিছু অনুভূমিক সারি, মানে কিছু অনুভূমিক সারি, এরকম কিছু অনুভূমিক সারি এবং কিছু উলম্ব সারি, মানে এইরকম উলম্ব সারি, কিছু উলম্ব সারি এইরকম ভাবে সাজিয়ে কি করা হলো, এগুলো হচ্ছে অনুভূমিক সারি, অনুভূমিক সারি এগুলো, আর এগুলো হচ্ছে উলম্ব সারি। এইভাবে কিছু অনুভূমিক সারি এবং কিছু উলম্ব সারিতে সাজিয়ে একটা কি করা হলো, একটা শ্রেণীবদ্ধ তালিকা প্রস্তুত করা হলো, এইরকম একটা তালিকা প্রস্তুত করা হলো। এই যে তালিকাটা, এটা হলো পর্যায় সারণী। এই যে আমি একটু আগে চার্টটা নিয়েছিলাম তোমাদের, সেইটা হলো পর্যায় সারণী। আবার দেখাচ্ছি সেটা, মানচিত্র দেখাচ্ছি তোমাদেরকে, দেখো মানচিত্রটা খেয়াল করো। এই মানচিত্রটা দেখাবো, দেখো কি বললাম, কিসের উপর ভিত্তি করে, বিজ্ঞানী মেন্ডেলিভের পর্যায় সূত্র অনুসারে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী মৌলগুলোকে কি করা হলো, দেখো এই যে অনুভূমিক সারি, এগুলো হচ্ছে অনুভূমিক সারি, দেখো অনুভূমিক সারি, অনুভূমিক সারি, এগুলো সব কটা অনুভূমিক সারি। আবার দেখো কিছু উলম্ব সারি আছে, উলম্ব সারি, উলম্ব সারি, উলম্ব সারি, এগুলো হচ্ছে উলম্ব সারি, আর এগুলো হচ্ছে অনুভূমিক সারি। দিয়ে কিছু অনুভূমিক সারি এবং কিছু উলম্ব সারিতে মৌলগুলোকে সাজিয়ে কি করা হলো, একটা শ্রেণীবদ্ধ তালিকা প্রস্তুত করা হলো। এই জিনিসটাকে বলা হয় পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল। তাহলে বোঝা গেল কি, মেন্ডেলিভের পর্যায় সূত্র অনুসারে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী মৌলগুলিকে কিছু অনুভূমিক সারি এবং কিছু উলম্ব সারিতে সাজিয়ে যে শ্রেণীবদ্ধ তালিকাটা প্রস্তুত করা হলো, সেটাকে বলা হলো পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। বোঝা গেল? তাহলে পিরিয়ডিক টেবিল কি আমরা জানলাম এত দিনে, সেই আদিম যুগে পর্যায় সারণী পড়াতে লেগেছি, আর এত দিনে আমরা জানলাম যে পর্যায় সারণী জিনিসটা কি। এর আগে পর্যায় সারণী ইতিহাস পড়ছিল, তাহলে বুঝতে পারলে পর্যায় সারণী জিনিসটা কি, যে পারমাণবিক গুরুত্ব, ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী মৌলগুলোকে কয়েকটা অনুভূমিক সারিতে রাখা হয়েছে, কিছুটা উলম্ব সারিতে রাখা হয়েছে। এর ফলে যে শ্রেণীবদ্ধ তালিকাটা প্রস্তুত হয়েছে, সেটাকে বলা হয়েছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। হলো, এবার আমরা জানবো যে পর্যায় সারণীর, দেখো পর্যায় সারণী, যদিও ঢাকা পড়ে গেছে, পর্যায় সারণীতে দুটো শব্দ আছে, একটা আছে পর্যায়, একটা আছে সারণী। তাহলে জানবো পর্যায় জিনিসটা কি, পর্যায় জিনিসটা কি। দেখো তো, পর্যায় সারণীর যে অনুভূমিক সারিগুলো আছে, তাদেরকে বলা হয় পর্যায় বা পিরিয়ড। বোঝা গেল না গেল না? মাধ্যমিকে 1 নম্বরের কোশ্চেন একটা, পর্যায় কাকে বলে। তাহলে পর্যায় সারণীর অনুভূমিক যে সারিগুলো আছে, তাদেরকে বলা হয় পর্যায়। আর শ্রেণী বা সারণী বা গ্রুপ কাকে বলে, পর্যায় সারণীর যে উলম্ব সারিগুলো রয়েছে, উলম্ব সারিগুলো, এদেরকে বলা হয় গ্রুপ বা শ্রেণী। ক্লিয়ার? তাহলে পর্যায় কি, গ্রুপ কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পর্যায় কাকে বলে, পর্যায় সারণীর উলম্ব সারি, অনুভূমিক সারিগুলোকে বলা হয় পর্যায়। অনুভূমিক যে সারি, সেগুলোকে বলা হয় পর্যায়, এবং উলম্ব যে সারি, সেগুলোকে বলা হয় শ্রেণী বা গ্রুপ। তাহলে এটা আমি আপাতত খুলে দিচ্ছি, আবার দেখাবো। বাস, এইখানে দেখো একটা জিনিস শুধু বলবো, যে মেন্ডেলিভের পর্যায় সারণীটা যখন প্রস্তুত করা হলো, দেখো মেন্ডেলিভের পর্যায় সূত্রটা দেওয়া হলো কত সালে, 1869 সালে। আর মেন্ডেলিভের যে সূত্রের উপর ভিত্তি করে যে পর্যায় সারণীটা প্রস্তুত করা হলো, সেটা কিন্তু তারও 2 বছর পরে, মানে 1871 সালে। 1871 সালে মেন্ডেলিভের সূত্র অনুসারে পর্যায় সারণীটা প্রথম তৈরি করা হয়, এবং সেই সময়ে মাত্র
63খানা মৌল আবিষ্কার হয়েছিল। তাহলে সেই সময় যে পর্যায় সারণীটা তৈরি হলো সেই পর্যায় সারণীতে কটা মৌল ছিল? 63খানা। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে দেখো মেন্ডেলিভের পর্যায় সারণী প্রকাশকালে মানে কত সালে? 1871 সালে মাত্র 63টি মৌল আবিষ্কৃত হয়েছিল। তাই মেন্ডেলিভের পর্যায় সারণীতে 63টি মৌল ছিল। বোঝা গেল? কি বললাম? যে মেন্ডেলিভের পর্যায় সূত্র অনুসারে 1871 সালে যখন পর্যায় সারণীটা তৈরি হলো তখন কি হয়েছিল? মাত্র 63খানা মৌল আবিষ্কার হয়েছিল। তাহলে যারা তখন পর্যন্ত আবিষ্কার হয়নি তাদের তো ধর্ম জানা নেই, তাদেরকে সাজাবে কি করে? তাদের পারমাণবিক গুরুত্ব জানা নেই, কিছু ছিল না। ঠিক আছে, তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্র অনুসারে যখন পিরিয়ডিক টেবিলটা তৈরি হলো তখন 63টা মৌল জানা ছিল, ফলে 63টা মৌল পর্যায় সারণীতে স্থান পেয়েছিল। সেটা হচ্ছে 1871 সালে। এখন কিন্তু 118টা মৌল হয়ে গেছে এবং আরো বাড়তেও পারে। ঠিক আছে, এরপরে হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে পর্যায় কি জানবো, পর্যায়। তাহলে এই কোশ্চেন এখানেও পড়তে পারে যে মেন্ডেলিভের পর্যায় সারণীটি কত সালে প্রতিষ্ঠা করা হয়? কত সালে? 1871 সালে। আন্ডারলাইন করে রাখো যে মেন্ডেলিভের পর্যায় সারণীটি 1871 সালে বানানো হয়েছিল এবং মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটা মৌল ছিল? 63খানা মৌল ছিল। এবার হচ্ছে পর্যায়। পর্যায় খুবই ইম্পর্টেন্ট, ভিভিভিভিআইপি। পর্যায় কাকে বলে? পর্যায় সারণীর অনুভূমিক যে সারিগুলো তাকে বলা হয় পর্যায়। আর বেশি বকবো না। পর্যায় সারণীর অনুভূমিক সারি গুলিকে পর্যায় বা পিরিয়ড বলে। মাথায় জানা থাকে, পর্যায় সারণীর অনুভূমিক সারিগুলিকে পর্যায় বা পিরিয়ড বলে। আচ্ছা, তাহলে পর্যায় আরেকবার আমি মানচিত্রটা আরেকবার তুলি। এই যে অনুভূমিক সারিগুলো এদেরকে বলা হচ্ছে পর্যায়। একই পর্যায়ে দেখো কতগুলো মৌল আছে, অনেক মৌল আছে। কটা থাকে, কোন পর্যায়ে কটা থাকে সব বলবো, একদম চিন্তা করবেন। তো মেন হচ্ছে একটি পর্যায়ে অনেকগুলো মৌল থাকে, তো এই মৌলগুলোর ধর্ম আলাদা হয়। মানে মেন যে কথাটা বলবো সেটা হচ্ছে একই পর্যায়ে অবস্থিত মৌলগুলির ধর্ম আলাদা হয়। এখানে স্টার দিয়ে লিখো যে একই পর্যায়ে অবস্থিত মৌলগুলির ধর্ম অধর্ম হয়ে যাচ্ছে, ধর্ম আলাদা হয়। একই পর্যায়ে অবস্থিত মৌলগুলির ধর্ম আলাদা হয়। এখানে আর একটা স্টার দাও ভালো করে। একটা কোশ্চেন পড়ে যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটা পর্যায় ছিল, দেখায় আরেকবার তুমি। মেন্ডেলিভের পর্যায় সারণী, এটা যদিও মেন্ডেলিভের পর্যায় সারণী নয়, এটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল বা আধুনিক পর্যায় সারণী। তো দেখো কটা পর্যায় আছে, 1 2 3 4 5 6 7। এই যে 7 নাম্বার দেওয়া আছে, 1 2 3 4 5 6 7। তার মানে হচ্ছে যে পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় আছে। তাহলে এখানে লিখো মেন্ডেলিভের
পর্যায় সারণীতে সাতটি পর্যায় রয়েছে। কোশ্চেন পরে, খুব ইম্পর্টেন্ট, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি পর্যায় রয়েছে? 7টি পর্যায় রয়েছে। তাহলে এই গেল পর্যায় কি, যে পর্যায় সারণীর অনুভূমিক সারিগুলিকে পর্যায় বা পিরিয়ড বলা হয়। একই পর্যায়ে অবস্থিত মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম কি হয়? আলাদা হয়। তারপরে হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটি পর্যায় রয়েছে? তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় রয়েছে। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে শ্রেণী বা গ্রুপ জিনিসটা কি। শ্রেণী বা গ্রুপ, শ্রেণী বা গ্রুপ কাকে বলে? তাহলে দেখো, পর্যায় সারণীটাকে যদি আমি আরেকবার দেখাই তাহলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। দেখো, এই যে অনুভূমিক সারিগুলো সেগুলোকে আমরা বললাম পর্যায়, আর যে দেখতে পাচ্ছ এই উলম্ব সারিগুলো আছে, এই উলম্ব সারিগুলোকেই বলা হয় শ্রেণী বা গ্রুপ। তাহলে পর্যায় সারণীর উলম্ব সারিগুলিকে বলা হয় শ্রেণী বা গ্রুপ। এবং এই শ্রেণী বা গ্রুপের একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে একই শ্রেণীর অন্তর্গত মৌলগুলোর, দেখো এই যে এই শ্রেণীতে যতগুলো মৌল আছে সবার রাসায়নিক এবং ভৌত ধর্মে মিল রয়েছে। যে কোনো শ্রেণী নাও তুমি, এই প্রথম শ্রেণীতে যে মৌলগুলো আছে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে মিল রয়েছে। তার মানে হচ্ছে একই শ্রেণীতে অবস্থিত মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মে মিল থাকে। তাহলে পর্যায় সারণীর উলম্ব সারি গুলিকে শ্রেণী বা গ্রুপ বলা হয়, গ্রুপ বলে। পরে পরীক্ষায় কিন্তু বলে যে পর্যায় সারণীর পর্যায় এবং শ্রেণী বলতে কি বোঝো? তাহলে পর্যায় মানে হচ্ছে অনুভূমিক সারি, আর শ্রেণী মানে হচ্ছে উলম্ব সারি। এর খুব একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি বললাম, যে একই শ্রেণীর অন্তর্গত মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মে মিল বা সাদৃশ্য থাকে। তাহলে একই শ্রেণীর অন্তর্গত মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্মে মিল থাকে বা সাদৃশ্য থাকে। তার মানে হচ্ছে যে একই শ্রেণীর অন্তর্গত মৌলগুলোর ধর্ম মোটামুটি একই রকমের হয়। আচ্ছা, এরপরে যে জিনিসটা হচ্ছে যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে মোট কটা শ্রেণী বা গ্রুপ ছিল? তাহলে মেন্ডেলিভের মূল পর্যায় সারণী 1871 সালে যে পর্যায় সারণীটা তৈরি হচ্ছে সেই পর্যায় সারণীটাতে মোট 8টি শ্রেণী বা গ্রুপ ছিল। তাহলে ওটাকে বলা হয় মেন্ডেলিভের মূল পর্যায় সারণী। ওই পর্যায় সারণীটাকে সংশোধন করতে করতে আজকের দিনে বর্তমানে যে পর্যায় সারণীটা দাঁড়িয়েছে সেটাকে বলা হয় আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সারণী বলা হয়। তাহলে মেন্ডেলিভের মূল পর্যায় সারণীতে মোট 8টি শ্রেণী ছিল। দেখো, ছিল বলেছি, ঠিক আছে। এই শ্রেণীগুলোকে কি করা হয়েছিল? শ্রেণীগুলিকে মানে মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণীগুলোকে রোমান অক্ষর 1 2 3 4 5 6 7 এবং 8 দ্বারা
লেখা হয়েছিল। আরেকবার দেখিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, মেন্ডেলিভের যখন পর্যায় সারণীটা ছিল তখন মোট, এখন দেখতে পাচ্ছ অনেকগুলো গ্রুপ আছে। মেন্ডেলিভ যখন প্রথম বানিয়েছিলেন তখন পর্যায় সারণীতে মোট 8টা শ্রেণী ছিল। তখন পর্যন্ত নিষ্ক্রিয় মৌলগুলো বা নোবেল গ্যাসগুলো এরা কিন্তু আবিষ্কৃত হয়নি। তাহলে দেখো আমরা কি বলবো এখানে, যে মেন্ডেলিভের সময় নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কৃত হয়নি। তাই মেন্ডেলিভের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলি ছিল না। তাহলে বোঝা গেল কি, মেন্ডেলিভ যখন পর্যায় সূত্রটা দিলেন, পর্যায় সারণীটা বানালেন, তখন পর্যন্ত মোটেই 63খানা মৌল আবিষ্কৃত হয়েছিল। নিষ্ক্রিয় মৌলগুলো তখন পর্যন্ত দেখা মেলেনি। ফলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলো ছিল না। পরে যখন নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কৃত হলো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তখন দেখা গেল এই মৌলগুলির যোজ্যতা হচ্ছে 0। সেই জন্য এই মৌলগুলোকে একটা পৃথক শ্রেণীতে রেখে দেওয়া হলো এবং শ্রেণীটার নাম দেওয়া হলো শূন্য শ্রেণী। যেহেতু তাদের যোজ্যতা 0, তাই মৌলগুলোকে যে শ্রেণী বা গ্রুপে রাখা হলো সেই শ্রেণীটার নাম দেওয়া হলো শূন্য শ্রেণী। তাহলে এর পরের পয়েন্ট আমি লিখছি। নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কৃত হওয়ার পর দেখা যায় যে তাদের প্রত্যেকের যোজ্যতা 0। তাই তাদেরকে একটি পৃথক শ্রেণীতে রাখা হয়। এই শ্রেণীটাকে বলা হয় শূন্য শ্রেণী। তাহলে এখান থেকে কোশ্চেন পড়তে পারে যে নিষ্ক্রিয় মৌলগুলি কোন শ্রেণীতে থাকে। তাহলে শূন্য শ্রেণীতে বা 0 গ্রুপে, শূন্য গ্রুপে নিষ্ক্রিয় মৌলগুলো অবস্থান করে। এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। উপশ্রেণী, সাবগ্রুপ বা উপশ্রেণী জিনিসটা কি? উপশ্রেণী দেখো, তাহলে একটা জিনিস এখানে আরেকটা বলে দিই যে মেন্ডেলিভের মূল পর্যায় সারণীতে কি ছিল? 8টা গ্রুপ ছিল এবং নিষ্ক্রিয় মৌলগুলোকে যখন আবিষ্কার হলো, নিষ্ক্রিয় মৌলগুলো, তখন ওদেরকে আলাদা একটা শ্রেণীতে রাখা হলো। তাহলে মেন্ডেলিভের পরিমার্জিত যে পর্যায় সারণী, সেখানে মোট কটা গ্রুপ হলো? 9টা। তাহলে এইখান থেকেও একটা কোশ্চেন হতে পারে যে মেন্ডেলিভের পরিমার্জিত পর্যায় সারণীতে, মানে সংশোধিত পর্যায় সারণীতে মোট কয়টি গ্রুপ আছে? তাহলে কটা হলো? 8টা ছিল। আর নিষ্ক্রিয় মৌলগুলোকে একটা পৃথক শ্রেণীতে রাখা হলো
দিয়ে 8 আর 1-এ 9টা হলো। তাহলে তাহলে মেন্ডেলিভের পরিমার্জিত পর্যায় সারণীতে মোট 9টি শ্রেণী রয়েছে। মেন্ডেলিভের পরিমার্জিত পর্যায় সারণীতে মোট 9টি শ্রেণী রয়েছে। প্রথম যখন পর্যায় সারণীটা তৈরি হলো তখন 8টা ছিল, আর নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হওয়ার পরে তাদেরকে একটা পৃথক শ্রেণীতে রেখে দেওয়া হলো। ফলে মেন্ডেলিভের পরিমার্জিত পর্যায় সারণীতে মোট শ্রেণী সংখ্যা হলো 9টি। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে উপশ্রেণী বা সাবগ্রুপ কাকে বলে। উপশ্রেণী বা সাবগ্রুপ, উপশ্রেণী বা সাবগ্রুপ। তাহলে দেখো এইখান পর্যন্ত খেয়াল করো যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কি কটা গ্রুপ পেলাম, তাহলে এইরকম করে গ্রুপ পেলাম। একটা গ্রুপ নাম দেওয়া হলো 1, দুইটা গ্রুপ এর নাম কত দেওয়া হলো 2 রোমান অক্ষর দিয়ে। তারপরে কি হলো, এইখানে 3 নম্বর গ্রুপ দেওয়া হলো, এইখানে 4 নম্বর গ্রুপ দেওয়া হলো, এইটা হলো 5, এইটা হলো 6, এইটা হলো 7, আর এইটা হলো 8, আর এইটা হলো কত, এইটা হলো 0 গ্রুপ। এখানে নিষ্ক্রিয় মৌলগুলো আছিল। আচ্ছা, আমরা কি শিখতে চলেছি, উপশ্রেণী বা সাবগ্রুপ। পরবর্তীকালে কিছুদিন পরে কি করা হলো যে 1 থেকে 7 নম্বর পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীকে এ এবং বি দুটো ভাগে ভাগ করা হলো। মানে কি এই পর্যন্ত এরকম ভাবে ছিল, ঠিক আছে। এইখানে কি করা হলো, এই 1 নম্বর শ্রেণীকে দুটো ভাগে ভাগ করা হলো। একটা ভাগকে নাম দেওয়া হলো এ, একটা বি। আচ্ছা, এইটাকে 2 নম্বরটাকেও দুটো ভাগে ভাগ করা হলো। একটাকে নাম দেওয়া হলো এ, একটাকে নাম দেওয়া হলো বি। এই 3 নম্বরটাকেও কি করা হলো, দুটো ভাগে ভাগ করা হলো, এ বি করে দেওয়া হলো। 4 নম্বরটাকেও করা হলো, এ বি করে দেওয়া হলো। 5 নম্বরটাকেও দুটো ভাগে ভাগ করা হলো, এ বি। 6 নম্বর একেও করা হলো এ বি। 7 নম্বর একেও করা হলো এ বি। কিন্তু 8 নম্বর এবং 0 নম্বর এই দুটো গ্রুপকে ভাগ করা হলো না। তাহলে এই যে 1 নম্বর শ্রেণী থেকে 7 নম্বর শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীকে কি করা হলো, দুটি উপশ্রেণীতে ভাগ করে দেওয়া হলো। এ এবং বি দুটি উপশ্রেণীতে ভাগ করে দেওয়া হলো। এদেরকে বলা হয় উপশ্রেণী। দেখো একটা শ্রেণীর মধ্যে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, তাই এগুলোকে নাম দেওয়া হলো উপশ্রেণী। বোঝা গেল? এখান থেকে কোশ্চেন পড়ে যে কোন কোন গ্রুপের কোনো উপশ্রেণী নেই। তাহলে এখানটা 8 নম্বর গ্রুপের কোনো উপশ্রেণী নেই এবং 0 গ্রুপের কোনো উপশ্রেণী নেই। বোঝা গেল? তাহলে আমরা এখানে কি লিখবো, পর্যায় সারণীর 1 থেকে 7 নম্বর পর্যন্ত প্রতিটি শ্রেণীকে এ এবং বি এই দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়, এ এবং বি এই বিভাগকে বলা হয় উপশ্রেণী বা
সাব গ্রুপ, উপশ্রেণী বা সাব গ্রুপ। বোঝা গেল কি বললাম, যে পর্যায় সারণীর 1 থেকে 7 নম্বর পর্যন্ত প্রতিটি শ্রেণীকে এ এবং বি এই দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়। এ এবং বি বিভাগকে বলা হয় উপশ্রেণী বা সাবগ্রুপ। এই এ এবং বি বিভাগকে, এখানে এই এ এবং বি বিভাগকে বলা হয় উপশ্রেণী বা সাবগ্রুপ। কোশ্চেন কিন্তু পরে টেস্ট পেপারে তোমরা দেখবে যে উপশ্রেণী বা সাবগ্রুপ কাকে বলে, অনেকবার কিন্তু সেটা দেওয়া হয়েছে। তাহলে উপশ্রেণী বুঝলাম যে 1 নম্বর শ্রেণী থেকে 7 নম্বর শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীকে এ এবং বি দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এই বিভাগগুলোকে বলা হচ্ছে উপশ্রেণী বা সাবগ্রুপ। এবার আমরা শুধু বলবো যে 8 নম্বর শ্রেণী এবং 0 শ্রেণীর কোনো উপশ্রেণী নেই। ঠিক আছে, এখানে তাহলে একটা পয়েন্ট করো যে 8 নম্বর শ্রেণী এবং এবং 0 শ্রেণীর কোনো উপশ্রেণী নেই, তাহলে কার কোনো উপশ্রেণী নেই? 8 নম্বর শ্রেণীর কোনো উপশ্রেণী নেই, আবার 0 শ্রেণীরও কোনো উপশ্রেণী নেই। তো এই গেল আমাদের মেন্ডেলিভের পর্যায় সূত্র, মেন্ডেলিভের পর্যায় সারণী, মেন্ডেলিভের পর্যায় সারণী শ্রেণী, গ্রুপ, উপশ্রেণী সমস্ত কিছু আলোচনা করলাম। তাহলে কি পর্যায় সারণী এখানেই সমাপ্ত? না, তার কারণ মেন্ডেলিভের পর্যায় সারণীটাও সম্পূর্ণভাবে কিন্তু নির্ভুল নয়। মেন্ডেলিভের পর্যায় সূত্রটাও পরবর্তীকালে সংশোধিত হয়। তাহলে আমাদেরকে জানতে হবে যে মেন্ডেলিভের পর্যায় সূত্রে কি সমস্যা ছিল বা মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি কি। ঠিক আছে, তাহলে এর পরের পয়েন্টটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি। তাহলে এটা বুঝতে পারলে এই হলো পর্যায় সারণী। এরপরে এই যে এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে, এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে, এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে, এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে উলম্ব সারিগুলো হলো শ্রেণী আর অনুভূমিক সারিগুলো হচ্ছে পর্যায়। তাহলে এগুলো হচ্ছে এক একটা পর্যায়, মোট 7টা পর্যায় হবে। আমার জায়গা নেই তাই দেখাই। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি, মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি। কি ত্রুটি ছিল দেখতে পাবে। মেন্ডেলিভের পর্যায় সারণী কিন্তু নির্ভুল নয়, সেখানেও কিছু ত্রুটি রয়েছে। মেন্ডেলিভের পর্যায় সারণী কিভাবে বানানো হলো একবার ভাবো তো। যে মেন্ডেলিভের পর্যায় সারণীটা বানানো হলো ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলোকে সাজানো, তাই কিনা? তাহলে কম পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলগুলো আগে থাকবে, বেশি পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলগুলো পরে থাকবে, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু দেখা গেছে কিছু কিছু মৌলের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেছে। যেমন উদাহরণ যদি দিই, যে পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39 এবং আর্গনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 40। তাহলে কে আগে থাকার কথা, কে পরে থাকার কথা? যার পারমাণবিক গুরুত্ব কম সে আগে থাকবে, যার বেশি সে পরে থাকবে। কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীতে আর্গন আগে স্থান পেয়েছে, পটাশিয়াম পরে স্থান পেয়েছে। দেখাই পর্যায় সারণীটা, দেখো। এই যদিও এইটা মেন্ডেলিভের পর্যায় সারণী নয়, তবুও দেখো এইখানে এই যে চলে যাচ্ছে, এই যে চলে আসছে, দেখো একটা জিনিস। তাহলে পর্যায় বরাবর কি হচ্ছে? পারমাণবিক গুরুত্ব বাড়ছে। তাহলে খেয়াল করো, এর যা পারমাণবিক গুরুত্ব এর বেশি, এর আরো বেশি, এর আরো বেশি, এর আরো বেশি। এইখানে দেখো আর্গন আছে, আর্গন, ঠিক আছে, তার আর্গনের হচ্ছে 40। তারপরে দেখো আবার রিপিট হয়ে এইখানে আসছে পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে 39। তাহলে কে আগে আছে? দেখো 40 বালা আগে আছে পটাশিয়াম।
39 বালা পরে আছে। তার মানে এইখানে একটা জিনিস তাহলে ইঙ্গিত দিচ্ছে যে তাহলে পারমাণবিক গুরুত্বের উপর মৌলের ধর্মগুলো হয়তো নির্ভর করে না। তাহলে প্রথমটা দেখো যে 1 নম্বর ত্রুটিটা আমরা বলি যে বেশি পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট আর্গনের কত 40, আর্গন বেশি পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট আর্গন অপেক্ষাকৃত কম পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট পটাশিয়াম 39 ব্র্যাকেটে লিখে দিলাম, পটাশিয়াম এর আগে স্থান পেয়েছে। কি বললাম দেখো, বেশি পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট আর্গন অপেক্ষাকৃত কম পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট পটাশিয়াম এর আগে স্থান পেয়েছে, যেটা হওয়া উচিত ছিল না। যদি পর্যায় সারণীটা ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারেই তৈরি হলো তাহলে কম পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট পটাশিয়াম আগে থাকা উচিত ছিল এবং আর্গন পরে থাকা উচিত ছিল, কিন্তু পর্যায় সারণীতে দেখা গেল যে আর্গন আগে স্থান পেয়ে গেছে, পটাশিয়াম পরে স্থান পেয়েছে। 1 নম্বর ত্রুটি গেল। 2 নম্বর ত্রুটিটা কি দেখো, যেহেতু পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করেই পর্যায় সারণীটা তৈরি হয়েছে, তাহলে যদি কারোর পারমাণবিক গুরুত্ব আলাদা হয় তাহলে তারা আলাদা আলাদা জায়গায় স্থান পাওয়া উচিত, বা কারোর যদি পারমাণবিক গুরুত্ব 2-3 জনের যদি সেম হয়, একই হয়, তাহলে তাদের একই জায়গাতে স্থান পাওয়া উচিত ছিল। কিন্তু দেখা গেছে এই ধরনেরও ত্রুটি ঘটেছে। যেমন আইসোটোপগুলোর পারমাণবিক গুরুত্ব কি আলাদা বা পারমাণবিক ভর আলাদা, তবুও তারা একই শ্রেণীতে স্থান পেয়েছে। আইসোটোপগুলোর পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব কিন্তু আলাদা, তো আলাদা হলে আলাদা আলাদা জায়গায় থাকবে, কিন্তু দেখা যাচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে আইসোটোপগুলো একই জায়গাতে আছে। তাহলে আইসোটোপ গুলির পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব আলাদা হওয়া সত্ত্বেও একই শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। উদাহরণ যদি দেই, উদাহরণ যে অক্সিজেনের যটা আইসোটোপ আছে সবগুলোকে কি করা হয়েছে, একই শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। তোমাদের যদি আমি বলি, এটা তো আধুনিক পর্যায় সারণী, তো এটা থেকে দেখানোর দরকার নেই। যেমন অক্সিজেন 16, অক্সিজেন 17 এবং অক্সিজেন 18, এদের প্রত্যেককে একই শ্রেণীতে রাখা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে তাহলে পারমাণবিক গুরুত্বের উপর ভৌত বা রাসায়নিক ধর্ম নির্ভর করছে এমন নয়, হয়তো অন্য কিছুর উপরে নির্ভর করছে। এবং পরবর্তীকালে বিজ্ঞানী মোজলে সেটা প্রমাণ করে দিয়েছিলেন যে পারমাণবিক গুরুত্বের সাথে নির্ভর করে না, অন্য কিছুর উপরে নির্ভর করে। সেটাই আমরা পরের লেকচারে একেবারে সুন্দরভাবে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, এরপরে দেখো 3 নম্বর যে ত্রুটিটা ছিল, 3 নম্বর ত্রুটিটা কি, যে আইসোবার কি তোমরা যদি জানো তো ভালো, আর যদি না জানো তাহলে যখন ক্লাস 10 এর নিউক্লিয়ার ফিজিক্স বা নিউক্লিয় ফিজিক্স পড়াবো তখন কিন্তু বলে দেব। তাহলে আইসোবার গুলোর
পারমাণবিক গুরুত্ব একই, দেখা যাচ্ছে তাদেরকে আলাদা আলাদা শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। ঠিক আছে, যেমন আইসোবার, আইসোবার মানে হচ্ছে যাদের ভর সংখ্যা সমান। আইসোবার গুলোর পারমাণবিক ভর একই হওয়া সত্ত্বেও তাদেরকে আলাদা শ্রেণীতে রাখা হয়েছে, পারমাণবিক ভর যেহেতু একই, তাহলে একই জায়গাতেই থাকবে। যদি পারমাণবিক ভর অনুযায়ী বা পারমাণবিক গুরুত্ব অনুযায়ী পর্যায় সারণী তৈরি হলো, তাহলে তাদের আলাদা কেন রাখা হলো? তারপরে আরেকটা ত্রুটি হচ্ছে, হ্যাঁ এখানে উদাহরণ যদি বলি, যে উদাহরণ আর্গন 40 এবং ক্যালসিয়াম 40, এদের দুজনেরই পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব একই, তাহলে এদের আলাদা শ্রেণীতে কেন রাখা হলো? এ আলাদা শ্রেণীতে রাখা হয়েছে, উদাহরণ দিয়ে দিলাম। আচ্ছা, আর একটা, আর একটা 4 নম্বর যে ত্রুটিটা, সেটা কিন্তু ভাইটাল ত্রুটি ছিল। সেই ত্রুটিটা কি, যে হাইড্রোজেন কিন্তু তখন আবিষ্কৃত, হাইড্রোজেন সম্বন্ধে সমস্ত তথ্য ইনফরমেশন ওই মুহূর্তে আছে, অথচ হাইড্রোজেনকে পর্যায় সারণীতে সুনির্দিষ্ট কোনো স্থানে রাখা সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে যে হাইড্রোজেন কি করে জানো তো? হাইড্রোজেন খুব দুষ্ট। হাইড্রোজেন গ্রুপ 1 এর মৌল এবং গ্রুপ 7b, এই যে এ আর বি করলাম না, তাহলে গ্রুপ 1a এই গ্রুপে যে মৌলগুলো আছে তাদের সাথেও ধর্মের মিল আছে, আবার 7b তে যে মৌলগুলো আছে তাদের ধর্মেও মিল রয়েছে, তাহলে কোন শ্রেণীতে রাখা হবে এইটা কিন্তু মেন্ডেলিভ স্থির করতে পারেননি। তাহলে গ্রুপ 1a এবং গ্রুপ 7b এর মৌলদের সাথে হাইড্রোজেনের ধর্মের সাদৃশ্য থাকায় পর্যায় সারণীতে হাইড্রোজেনের স্থান সুনির্দিষ্ট নয়। এইটা হলো 4 নম্বর ত্রুটি। তাহলে 1 নম্বর ত্রুটি হচ্ছে যে যাদের পারমাণবিক গুরুত্ব বেশি তাদেরকে আগে স্থান দেওয়া হয়েছে, কম বালাগুলোকে পরে দেওয়া হয়েছে। আইসোটোপ গুলোর পারমাণবিক গুরুত্ব আলাদা হওয়া সত্ত্বেও তাদেরকে একই শ্রেণীতে রাখা হয়েছে। আইসোবার গুলোর পারমাণবিক গুরুত্ব একই হওয়া সত্ত্বেও তাদের বিভিন্ন শ্রেণীতে রাখা হয়েছে। এছাড়া হাইড্রোজেনের স্থানটা পর্যায় সারণীতে সুনির্দিষ্ট করতে পারেননি মেন্ডেলিভ। এই ছিল পর্যায় সারণী, মেন্ডেলিভের পর্যায় সারণীর ইতিবৃত্তান্ত। কিন্তু মাথায় রাখতে হবে এটাই পর্যায় সারণীর শেষ নয়, এরপরে কিন্তু পর্যায় সারণীর আধুনিক সূত্র বা আধুনিক পর্যায় সূত্র আসছে, এবং সেটা আমরা পরের লেকচারে একেবারে স্পেশালি আলোচনা করতে চাইছি। তাই আজকের লেকচার এই পর্যন্ত।